বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল গত কয়েক সপ্তাহ লক্ষ্য করে থাকবেন যে জ্বালানি তেলের সংকট, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হবে কিনা, সমন্বয় হবে কিনা। একসময় কথাও হয়েছে যে বৈশ্বিক বাজারের সাথে সমন্বয় করে ফেলাটাই ভালো হবে, বিশেষজ্ঞরাও বলেছেন। কিন্তু সরকার বলেছে খুব স্বাভাবিকভাবে অর্থনীতির উপর যাতে চাপ না পড়ে, বিশেষ করে সাধারণ জনগণের উপর চাপ না পড়ে। আমরা লক্ষ্য করেছি একটা লম্বা সময় ধরে দাম একই রাখা হয়েছিল, অর্থাৎ অপরিবর্তিত ছিল, তারপরও সমস্যা ঘনীভূত হয়েছে। ব্যাপারটাকে কিভাবে দেখেন, বা সরকারের এই মুহূর্তে পলিসিগত দিক থেকে বা সিদ্ধান্তগত দিক থেকে কিভাবে নেওয়া উচিত এই সমস্যাকে? আমি মনে করি যে যেই সমস্যাটা আছে, যেটার দুটো দিক আপনাকে বিচার করতে হবে। একটা হলো যে এই জ্বালানি তেলের মানে দামের যে পরিস্থিতি, এইটা পৃথিবীর প্রায় সব দেশের জন্যই মানে যারা জ্বালানি নিজেরা উৎপাদন করছেন ওই মধ্যপ্রাচ্যের তেল নির্ভর যে অর্থনীতিগুলো, সেগুলোকে যদি বাদ দেন, আপনার সবাই মোটামুটি কিন্তু নিজেরা উৎপাদন করলেও আমদানি করেন জ্বালানি তেল। হ্যাঁ, এটা চীনের মতন অর্থনীতি বলেন বা ইউএসের মতন বড় অর্থনীতি বলেন, তারাও প্রচুর আমদানি করেন। সুতরাং এটা দাম বেড়েছে, তারা ওই গ্লোবাল প্রাইসের সাথেই কিন্তু তারা অ্যালাইন্ড, তারা নিজেরা উৎপাদন করলেও। সো আমাদের এখানে দাম বাড়ানোটা ছাড়া আর কোনো গতি ছিল না। কেন? এটা দ্বিতীয় কারণে বলছি। কারণ হলো অনেক সময় আছে কি, আমরা দাম বাড়ানোর জন্য চিন্তা করি যে এটা কি একটা সাময়িক বিষয় কিনা। আমরা মোটামুটি 7 দিন 10 দিন হওয়ার পরে এই যুদ্ধের আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে দুটো জিনিস। একটা হলো এই যুদ্ধটা একটা অনিশ্চিত সময়ের জন্য চলতে পারে। এর আগে অন্যান্য জায়গায় যেই ধরনের সংকট বা সংঘর্ষ হয়েছে, ওইটা কিছুদিনের ভিতরে আবার হয়তো প্রশমন একভাবে হয়েছে, ওটা কিছুটা তেলের বাজার চাঞ্চল্য হয়েছিল, আবার হয়তো নেমে এসছে। এইটা একটু দীর্ঘস্থায়ী হবে, এটা আমরা ধরতে পেরেছিলাম। দ্বিতীয় যেটা আছে সেটা হলো এই পুরো মানে যুদ্ধটা যেহেতু ইরান কেন্দ্রিক এবং তার যে স্ট্র্যাটেজিক লোকেশনটা আছে, সেইখানে যেই ধরনের ক্ষয়ক্ষতি এখন হয়েছে, আপনি যদি ইমিডিয়েটলি আগামী সপ্তাহে যদি যুদ্ধবিরতি ঘোষণা হয়ে একটা মোটামুটি এক ধরনের স্থায়ী সেটেলমেন্ট হয়ও, তারপরেও এই ক্ষতিটার কারণে কিন্তু এই তেলের দামটা কমে আসাটা কঠিন হবে। সুতরাং আপনি ওই দাম না বাড়িয়ে দাম ধরে রাখার যেই কৌশলটা, এইটা খুব বেশি আমাদের জন্য কার্যকর হতো না। এইটা আমরা বলেছি এই কারণে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো, এর আগে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জ্বালানি তেলেরটা, গ্যাস বা বিদ্যুতেরটা না, জ্বালানি তেলেরটা যেটা আমরা পেট্রোল ডিজেল বলি, এইটা আমরা বিশ্ববাজারের সাথে একটা অ্যালাইনমেন্টের ভিতরে থাকব। তো ওই অ্যালাইনমেন্টের ভিতরে থেকে যেহেতু আমরা মানে বের হয়ে আসছি এবং নিচে চলছিলাম, প্রতিদিন লস দিচ্ছিলাম, তো তখন এইটা কিন্তু এক ধরনের চাপের ভিতরে হচ্ছে অন্য অর্থনীতির ক্ষেত্রে। এটার কারণটা হলো যে যদি আপনার সরকারের, কারণ সরকার তো পুরোটাই আমাদের নিয়ন্ত্রণ করে, তো সরকারের যদি ওইটা চাপটা নেওয়ার মতন ক্ষমতা থাকতো, তার যদি সঞ্চয় থাকতো, তাহলে হয়তো এটা অসুবিধা নাই। কিন্তু আমরা জানি যে সরকারের এখন রাজস্ব পরিস্থিতি বা আর্থিক সক্ষমতার জায়গায় খুবই দুর্বল অবস্থার ভিতরে আছে। গত অর্থ বছর, যেটা আমি সবার মানে এখানে যেহেতু অনেকেই আছেন আমি বলছি, 24-25 অর্থ বছর, আমাদের জুলাই মাসে অর্থ বছর শুরু হয়, জুনে শেষ হয়। 24-25 অর্থ বছরে আমরা চলতি বাজেট যেটা আছে সেইটাই আমাদের ঘাটতি ছিল। অর্থাৎ আমরা যেই চলতি ব্যয়গুলো সরকারের আছে সেইটার জন্যই ধার করতে হয়েছে, উন্নয়ন ব্যয়ের জন্য তো পুরাটাই ধার করতে হয়েছে। আর এই অর্থ বছরে এইরকম একটা বিষয় কিন্তু ঘটবে। তার উপরে এই বাড়তি ভর্তুকির চাপটা নেওয়ার মতন আর্থিক ক্ষমতা আসলে সরকারের ছিল না। ফলে যেই এক্সপোর্টের কথাই যদি বলি, সবাই এটা মোটামুটি জানে যে আমার ওই পরিস্থিতি প্রত্যেকের জন্যই আছে দামের। বরং আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ এখন যেই সংকটটা তৈরি হচ্ছে, সেটা অনেক বেশি সরবরাহের সংকট। কনফিডেন্সটা যেটা আমাদের নাই, সেটা হলো যে আমাদের সত্যিকার অর্থে সরবরাহটা আছে কিনা। শেষ কথাটা বলে আমি এখানে শেষ করব। সেটা হলো যে এই পুরো প্রক্রিয়ার ভিতরে একটা বড় ডিফারেন্স বাংলাদেশের হলো, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা অনেকাংশে কিন্তু আমরা ওই আমদানিকৃত গ্যাস এবং তেলের উপর নির্ভরশীল। সুতরাং ওই দুটোর দাম আমার যা আছে এবং যেটার যে সরবরাহ আছে, তার উপরে আমার শুধুমাত্র এই যানবাহনের যে খরচ সেটা না, বা সেচের খরচ তা না। আমি মনে করি যে একটা বড় নির্ভর করছে হলো যে আমার বিদ্যুৎ উৎপাদনের জন্য, যেটা আমার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ।